নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা আবার দীর্ঘ প্রতীক্ষার পর গল্প নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি শ্রোতা বন্ধুদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খুব অসুস্থ ছিলেন, তাই আমাকে একটু দীর্ঘ বিরতিতে যেতে হয়েছিল। এখন আপাতত একটু মন্দের ভালো আছে, তাই আবার গল্প নিয়ে হাজির হয়েছে। গল্পটা খুবই ভালো লাগবে, আশা করি যে গল্পটা আজ বলবো। গল্পটা খুবই মর্মস্পর্শী, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক ও শেয়ার করে দেবেন প্রিয়জনকে। আর যারা নতুন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা এখনও আমার পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম মাত্র আধখানা শতাব্দী। মাদুর পেতে বসে আছে তিন অকাল বুড়ি, পা ছড়িয়ে, সামনে পানের বাটা। একজনের মাথার চুল কদম ছাঁট, এক ভাসুজ্জি নিয়মিত এর চুল ছেঁটে দেয়। বিধবাদের চুল তো রাখতে নেই। এই প্রথা বন্ধ হওয়ার ঠিক পরের দশকটা ইনি দেখে যেতে পারেননি। এই রমণীর চুল ছিল মেঘের মতন নিতম্ব ছোঁয়া। স্বামীর মরদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এক দাই বড় কাঁচি দিয়ে কচ কচ করে কেটে ফেলে দিল সেই চুলের রাশ। ইনি বললেন, আমাগো টিয়াঠুটি গাছটার মতন অমন বড় আম গাছ আর দেখলাম না রে এ দেশে। অন্য একজন বললেন, চটাস চটাস কইরা কত পুঁটি মাছ ধরতাম, মনে আছে? পাঁচ পাকুড্ডা আছিল লক্ষ্মী, দুইখান গজাল মাছ ঢেকির মতন বড়, একসাথে ভাইসা উঠত। আরেকজন বলল, এই দেশের মাছে সোয়াদ নাই। চুল ছাটা মহিলাটা মাছ খান না বহুদিন, এখন আর সেজন্য আফসোস করতেও ভুলে যান। মাছের চেয়ে গাছের গল্প তার বেশি ভালো লাগে। তিনি বললেন, টিয়াঠুটি গাছটারে কি কাইটটা ফেলাইছে, কিছু শুনছস? পুঁটি মাছের স্মৃতিকাতর মহিলাটা বললেন, আলো বড় পিসি, দেশটারেই কাইটটা ফেলাইছে, আর তুমি কও গাছের কথা? একটা মাত্র গোলাপ ফুল আঁকা ছোট টিনের সুটকেস নিয়ে যুবকটা ছেড়ে যাচ্ছে তার নিজের বাড়ি। জায়গাটার নাম বাদু। শহর থেকে বেশি দূরে নয়, তবে শহরের সকলকে জীব এখনো তাদের পৌঁছয়নি। তাদের 51টি পরিবার, নারী পুরুষ শিশু বৃদ্ধ নিয়ে প্রায় 28 জন। প্রায় কেন, মানুষ কি প্রায় হয়? একজন দুজন করে বাড়ে, আবার দুজন তিনজন করে কমই। অর্ধচন্দ্রাকারে 7খানা ঘর, কয়েকটা পাকা আর কয়েকটা কাঁচা। এদের বাজারে 2খানা দোকান আছে। সংসারে অভাব নেই, দুবেলায় ভাত হয়, ফেনা ভাতে ঘি জোটে। তবু সাদেক চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে। এই বয়সের সেই প্রথম বিয়ে পাস। গ্র্যাজুয়েট ছেলে কি বাজারের দোকানে মশলা বিক্রি করতে বসবে, না তেলের ঘানি চালাবে? তাহলে আর এতটা লেখাপড়া শেখার দরকার কি ছিল? সে ভদ্রলোকের মতোই চাকরি করবে। যুদ্ধের পর শুরু হয়েছিল ছাঁটাই। স্বাধীনতা মানেই ছাঁটাই। চারদিকে বেকারদের কলরব। সাদেক কি সেই কারণেই চাকরি পাচ্ছে না, নাকি সে প্রত্যাখ্যাত হচ্ছে বারবার
শুধু মুসলমান বলে। সরকারি কাজে সন্দেহের অবকাশ থাকলেও টিউশনি, অনেক বেকার ছেলেই টিউশন করে, যেমন তার কলেজের কয়েকজন বন্ধু। কিন্তু সাদেককে কেউ রাখে না। এদিকের মুসলমানদের মধ্যে লেখাপড়ার ঠিক তেমন চল নেই। বাড়িতে মাস্টার রাখবে? সাদেক মধ্যমগ্রাম বারাসতে গিয়েও টিউশনি করতে রাজি আছে। কিন্তু হিন্দু বাড়িতে তার নাম শুনলেই নানান ছলচুতো সব দেখায়। কেউ বলে আমরা মেয়ে মাস্টার রাখবো ভেবেছি, কেউ বলে একজন MA পাস এই টাকায় রাজি হয়ে গেছে। দাঙ্গার আগুন লাগেনি এ পল্লীতে। বাড়িতে অন্ন বস্ত্রের অভাবও নেই। তবু সাদেক মায়ের কান্না, বাবা দাদার নিষেধ অগ্রাহ্য করে চলে যাচ্ছে দেশ ছেড়ে। মানুষ কি ভাগ্য পরীক্ষার জন্য দেশান্তরে যায় না? কিন্তু সাদেকের বুক ভরা অভিমান আর মুখে অপমানের একটা ময়লা ছাপ। এখানে গোবিন্দ গাঙ্গুলির স্বপ্ন লেগেছিল। এখানে এখনো ভেসে বেড়ায় গোবিন্দ গাঙ্গুলির দীর্ঘশ্বাস। এই পুকুরের জল ছিল কাকচক্ষু স্নিগ্ধ, এখন পানায় ভরা, জল দেখাই যায় না। এখানে মন্দিরে ঘণ্টা বাজত সকাল সন্ধে। এখন একটা অশ্বত্থ গাছ দৃঢ় আলিঙ্গনে গুঁড়িয়ে দিচ্ছে মন্দিরের চূড়া। এই দেউলে আর দেবতার মূর্তি নেই, ঘুরে বেড়ায় দুটো সাপ। বেলেঘাটার সেই বস্তি এখন চেনাই যায় না। এখানে প্রধানত থাকতো ধনুরিরা আর দর্জির দল। সবই ওই খাপড়ার চালের ঘর, সরু সরু গলি। এ বস্তির মালিক ছিল মল্লিকবাবুরা আর অধিবাসীরা মুসলমান। এখন সেখানে একটা দোতলা বাজার আর পাশে একটা 5 তলা ফ্ল্যাট বাড়ি, পাড়ার ছেলেদের খেলার মাঠ। সেই সেবারে রাজাবাজার আর মানিকতলার প্রতিযোগিতা, খেলার নয়, খুনোখুনির। এদিকে নারায়ে তকদির, আল্লাহু আকবার, আর ওদিকে বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। মাঝখানে রক্তের স্রোত, রাস্তায় পড়ে থাকা লাশের পচা গন্ধ। সে প্রতিযোগিতা গড়িয়ে এলো বেলেঘাটার বস্তি পর্যন্ত। ছলাৎ ছলাৎ করে কেরোসিন ছেটাবার শব্দ, আর কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু পুড়ে ছাই। নারায়ণগঞ্জ থেকে কলকাতা এসেছেন হেদায়েত হোসেন। বয়স হয়েছে অনেক, কিন্তু কর্মদক্ষতা তার এখনো যথেষ্ট। হেদায়েত বেড়াতে আসেনি, এসেছে ব্যবসার কাজে। গেঞ্জির ব্যবসায় বেশ ফুলে ফেপে উঠেছেন, চেহারায়ও বেশ জমানো টাকায়। আগে ওদিকে গেঞ্জির ব্যবসায় হিন্দুদের ছিল আধিপত্য। তারা অনেকেই পালিয়ে এসেছে এদিকে। সেই শূন্যস্থান পূর্ণ করতে হেদায়েতের কিন্তু দেরি হয়নি। কলকাতা থেকে কিছু মেশিনপত্র নিয়ে যাওয়া দরকার। সরাসরি বর্ডার দিয়ে পার হওয়া তো যায় না, তবে রাতের অন্ধকারে আড়ালে নদীপথে পৌঁছানো যায় সাতক্ষীরায়। সেই ব্যবস্থা হয়ে গেছে। তারপর হেদায়েত একটু বেড়াতে এসেছে বেলেঘাটায়। এখানেই কেটেছে তার বাল্য ও কৈশোর। বাজারের পাশ দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালে 5 তলা বাড়ির সামনে দুটো ফুটফুটে বাচ্চা লোহার গেট দিয়ে উঠছে আর নামছে। হেদায়েতের স্পষ্ট মনে আছে, স্মৃতিতে দেখতে পাচ্ছে সেই ছবিটা। ওই 5 তলা বাড়িটার জায়গাতেই ছিল তার আব্বাজানের দর্জির দোকান। সর্বশান্ত হয়ে সপরিবারে পালিয়েছিলেন ওপারে, শুধু ছোট ছেলেটাকে নিয়ে যেতে পারেনি। হেদায়েতের কোলের ভাইটা ওই আগুনের বেড়া জাল থেকে বেরোতে পারেনি। হেদায়েতের চোখটা পানিতে ভিজে গেল, বুকে জ্বলছে আগুন। এই 5 তলা বাড়িটা কোনো ক্রমে গুঁড়িয়ে দেওয়া যায় না? এটা কয়েকজন অফিসারের একটা নিজস্ব ক্লাব।
প্রকাশ্য স্থানে নয়, একটা ফাঁকা ফ্ল্যাট ধানমন্ডিতে। করিম সাহেব থাকেন সরকারি কোয়ার্টারে। এই ফ্ল্যাটটা কিনে রেখে দিয়েছেন। এখন কোনো কাজে লাগছে না, পরে তো লাগবে। তার একটা বাড়িও আছে সাভারে। ক্লাবের সদস্য ঠিক 9 জন। বাইরের লোকের আসার অধিকার নেই, আর মহিলা বর্জিত। এখানে দরজা বন্ধ করে মদ্যপান হয়, তাস খেলা চলে। অফিস পলিটিক্সের প্রসঙ্গ তো আসবেই। উচ্চশিক্ষিত অফিসাররা পানাহার আর গল্পগুজবের মাঝে মাঝে হঠাৎ মুখস্থ বলেন শেক্সপিয়ারের 2-4 লাইনও। কেউ গানও ধরে, মীর তাকি মীরের রচনা। এখন দেশে খুব বাংলা বাংলা হুজুগ চলছে। এরা নিজেদের উর্দু জ্ঞানের প্রতিযোগিতায় মেতে ওঠেন এক এক সময়। করিম সাহেব এই ফ্ল্যাটে কাজের লোকও রাখেনি। সপ্তাহে 2 দিনই শুধু আসর বসে। তিনি কোনো সাক্ষী রাখতে চান না। কে কখন খবরের কাগজওয়ালাদের কাছে লাগিয়ে দেবে, তার কি ঠিক আছে? এমনকি ড্রাইভারদেরও বিশ্বাস করা যায় না। কিন্তু সোডা পানি, চানাচুর বাদাম, কাবাব এসব তো লাগে। আগে থেকে কিছু আনলেও ফুরিয়ে যায়। একমাত্র ফিনান্স সেক্রেটারি হায়দার আলী তার ড্রাইভারকে এসব কাজে লাগায়। তিনি অত কিছু পরোয়া করেন না। তাছাড়া তার ড্রাইভার কখনো মুখ খোলার সাহসও করবে না। সে লোকটা অতি বিনয়ী, সাতচরেও তার রাগ আড়ে না। ড্রাইভার সোডার বোতল নিয়ে এসেছে। হায়দার আলী বললেন, রাখেন, টেবিলের নিচে রাখেন। একটা ছিপি খুলে দেন। প্রথম দিনেই তার সহকর্মী রফিকুল জিজ্ঞাসা করেছিল, তুমি তোমার ড্রাইভারকে আপনি আজ্ঞে করো নাকি? দ্যাটস গুড হ্যাবিট। হায়দার আলী বললেন, গুড না ব্যাড জানি না, হ্যাবিট ঠিকই। এই লোকটার বয়স হয়েছে, আমাদের গ্রামেরই লোক। ওর নাম হরেন ভরসাজ। করিম সাহেব বললেন, ভরসাজ? ভরসাজ হিন্দু, ভরসাজরা ব্রাহ্মণ হয় না? হায়দার আলী বললেন, গুড না ব্যাড জানি না। হায়দার আলী বললেন, রাইট, আপনি জানেন দেখছি। আমাদের গ্রামে তো বেশ কিছু ঘর হিন্দু ছিল। এই ভট্টাচার্যরা ছিল পূজারী বামুনের ফ্যামিলি। ছোটবেলার থেকে দেখছি তো, আমরা ওদের সম্মান করতাম। তারপর 50 রাইটে পুরো হিন্দু এলাকাটা সাফ হয়ে গেল। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। লোকগুলো ভালো ছিল। আমি ছোটবেলায় একে হরেন্দা বলেই ডাকতাম। রফিকুল বললেন, এই লোকটা বেঁচে গেছে, তা ওপারে পালায়নি? হায়দার আলী বললেন, কেন যায়নি কে জানে, মাটির মায়ায় বোধহয়। এখন তো আর এখানে পুরুতগিরির স্কোপ নেই, টাকা পয়সার টানাটানি। করিম সাহেব বললেন, তুমি তাহলে পুজুরি বামুনকে ড্রাইভার রেখেছ? তা বেশ। হায়দার আলী বললেন, আমাদের বাড়িতে রেখেছি বলেই ও এখনো বেঁচে আছে। আমার চাচা ওকে ড্রাইভিং শিখিয়েছিল। খুব কাজের লোক। আমার যখন কুক থাকে না, তখন এ ড্রাইভার আমার জন্য রান্নাও করে দেয়। করিম সাহেব বললেন, বামুন যখন, রান্না তো ভালো জানবেই। হায়দার আলী বললেন, বিফের কারি এত ভালো বানায় যে কোনো হোটেলের চেয়েও। করিম সাহেব তখন হাহুন মনেই হেসে উঠলেন। দাদা, কতদিন পর এদেশে আসলেন? এই ধরুন 48-এ লাস্টে এসেছি। তারপর এটা 72। উফ, কতগুলো বছর কেটে গেছে। এর মধ্যে আসতে ইচ্ছা করে নাই? ইচ্ছা তো ছিল মনের মধ্যে সব সময়, স্বপ্নও দেখতাম। কিন্তু ইচ্ছা থাকলে কি আসা যায়? মাঝখানে যে অদৃশ্য দেয়াল ছিল এতদিন, অদৃশ্য হলেও বার্লিনের দেয়ালের চেয়েও কঠিন। আপনি তো আমাদের দেশের মানুষ। আমাদের বাড়ি ছিল রাজশাহী, কিন্তু এটা তো আর আমাদের দেশ নয়। রাজশাহীর বাড়িতে এখন কেউ নাই। এই 65 পর্যন্ত ছিলেন আমার ছোট মামা। তারপর তার বাড়িতে পুলিশ এসে ডাকাতি করল।
পুলিশ ডাকাতি করলো? বলেন কি দাদা? হ্যাঁ, এমনি ডাকাত হলে বলার কিছু ছিল না। ডাকাত তো সব দেশেই আছে, কিন্তু পুলিশ যদি রাত্রিবেলা দল বেঁধে এসে জিনিসপত্র জোর করে কেড়ে নিয়ে যায়, মেয়েদের ধরে টানাটানি করে, তারপরে কি আর থাকা যায়? রক্ষকই ভক্ষক। তখন বেশ মজার ব্যাপার হতো। রাজশাহী ছেড়ে যাওয়ার আগে আমার কাকা কলকাতায় একটা টেলিফোন করতে চেয়েছিলেন। আগেকার বাংলা তখন ছিল এপার বাংলা ওপার বাংলা, দুটো আলাদা দেশ হলেও পাশাপাশি তো বটে। কিন্তু তখন কি ঢাকার থেকেও কলকাতায় টেলিফোন করা যেত? জানি জানি, সেই সময়টা কলকাতায় ফোন করতে হইলে আগে কল করতে হতো লন্ডনে। লন্ডনে কোনো চেনা লোককে ধরতে পারলে সে তখন কলকাতা কানেকশন কইরা খবরটা দিয়া দিত। আমরা একে বলি ঘুরিয়ে নাম দেখানো। ছেলে মানুষের খেলা। বড় বড় পলিটিশিয়ান, আমি জেনারেলরাও সেই খেলা খেলেছি। দাদা, আপনি কিন্তু একদিন আমাগো বাসায় পায়ের ধুলো দেবেন। আরে কি যে বলেন, আমার পায়ে এখনো কলকাতার ধুলো। আমি এখানকার ধুলো মাথায় দিতে এসেছি। আমার দেশ না হোক, তবু তো জন্মভূমি। প্রখ্যাত গায়ক সমর মিত্র সফরে এসেছেন সদ্য স্বাধীন বাংলাদেশে। তিনি শুধু গায়ক নন, ৭১ সালের ৯ মাস পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় তার উদাত্ত দেশাত্মবোধক গানে মুসলমান হিন্দু নির্বিশেষে সমস্ত বাঙালি শ্রোতাদের মাতিয়ে রেখেছিল। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আর সমর মিত্র, এই দুজনের কণ্ঠে সংবাদ আর সঙ্গীত শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো সবাই। সমর মিত্র এই প্রথম এসেছেন বাংলাদেশে। বহু জায়গায় দেয়া হচ্ছে তাকে সংবর্ধনা। তার গানের আসরে জনতা ভেঙে পড়ে। বিভিন্ন বাড়িতে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রতিযোগিতা চলে। একদিনে ৩-৪ বাড়িতে খেতে যেতে হচ্ছে তাকে একই দিনে। এক পত্রিকা সম্পাদকের বাড়িতে সন্ধেবেলা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ হতবাক হয়ে গেলেন। এত সব পদ কি মানুষ খেতে পারে? একটা মস্ত বড় টেবিল, তাতে খাদ্য বস্তুগুলো সব ভারী সুন্দর করে সাজানো, দেখতেই ভালো লাগে, কিন্তু সব একটু একটু করে তো চাখাও অসম্ভব। কি কক্ষণে তিনি একবার বলে ফেলেছিলেন যে তিনি শুটকি মাছ ভালোবাসেন। তাই প্রত্যেক বাড়িতে কত রকমের যে শুটকি হয়, শাকে শুটকি, ডালে শুটকি, আলুর ভর্তা, বেগুন ভর্তায় শুটকি, চিংড়ি শুটকি, বম্বে ডাক, লইট্টা শুটকি, আর মাছও যে কত রকমের। সিরাজগঞ্জের রুই, পদ্মার ইলিশ, মেঘনার চিতল পেটি, অতি তেলাল ও পাঙ্গাস, বিশাল বিশাল গলদা, তারপর মাংসও সব ৫ রকম। এবারে গৃহকর্ত্রী সুরাইয়া ভাবির হাতের রান্নার খুব সুনাম। যেমন রূপ তেমনি তার সুমিষ্ট কণ্ঠস্বর। সমর মিত্র বললেন, এ কি করেছেন? খাইয়া দাইয়া কি মেরে ফেলতে চান নাকি? সুরাইয়া ভাবি বললেন, আপনার বেটা যতটুকু ইচ্ছা নেন, জোর করব না, তবে বিফ কারি নাই, আপনার ভয় নাই। সমর মিত্র বললেন, ভয়? ছাত্র বয়সে বিফ কাবাব আর রুটি খেয়েই তো বেঁচে থেকেছি, সব থেকে ওটাই সস্তা ছিল। প্লেটে সাদা ফুলের মতো একটু ভাত আর ২-৩টে পদ তুলে নিয়ে সমর মিত্র একটা চেয়ারে বসলেন। এক গুণমুগ্ধ তরুণী তাকে জিজ্ঞাসা করলো, স্যার, এখানে এসে আপনার কেমন লাগছে? সমর মিত্র বললেন, এমন আত্মীয়তা, এমন ভালোবাসা তো জীবনে কখনো পাইনি। এখানকার বাতাসেও যেন একটা নতুন গন্ধ, স্বাধীনতার গন্ধ। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কি অপূর্ব উদ্দীপনা, এটা আমাদের ওদিকে দেখাই যায় না। তবে ভাই, তোমরা বড্ড বেশি খাওয়াও। আমাদের ওখানে কোনো কাগজের সম্পাদক বা মালিকের বাড়িতে এত রকমের সব ব্যবস্থা, এটা চিন্তাই করা যায় না। তারা এত বড়লোকও হয় না। এখানে যা এক একটা বড়লোকের বাড়ি দেখছি, বাপরে বাপ, মাথা ঘুরে যায়। পাশ থেকে একটা যুবক বলল, কিন্তু আপনাদের কলকাতায় নিউজ পেপার তো অনেক বেশি বিক্রি হয়। সমর মিত্র বললেন, হ্যাঁ,
শুনলাম তো, এখানে অনেকগুলো ডেলি নিউজ পেপার, কোনোটারই বিক্রি আমাদের ওদিককার কাগজগুলোর সমান তো নয়ই, বরং অনেক কম। কিন্তু এদিককার সম্পাদকরা অনেক বেশি বড়লোক। ছেলেটা বলল, শুনেছি আপনাদের আনন্দবাজার গোষ্ঠী। প্রসঙ্গে এড়িয়ে গিয়ে সমর মিত্র বলল, তোমরা যেমন আন্তরিক আতিথেয়তা দিতে জানো, হিন্দুরা অতটা জানে না। হিন্দুর বাড়িতে গেলে তোমাকে মোটে 3-4 পদ খাওয়াবে। যুবকটা বললেন, এখানে কিছুটা শো অফ করারও ব্যাপার আছে। এতগুলো আইটেম কেউই খেতে পারে না, তবে কিছুটা তো দেখাবার জন্য। আবার প্রসঙ্গটা বদলে ফেলে সমর মিত্র, ফেলে বলে, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হচ্ছে জানো? তোমরা যদি থাকতে দাও তাহলে আমি এখানেই থেকে যাই। এখানে সবাই বাংলা ভাষাকে এত ভালোবাসে। বাংলা সংস্কৃতি আমাদের দেশের মতো পাঁচমিশালি নয়। এখানেই তোমাদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইব। অনেকেই তখন একসঙ্গে বলে উঠল, আরে থাকুন থাকুন। জানলার ধারে একটা আলাদা হলে বসে সাংবাদিক মিজানুর রহমান, তিনি খাবার নেননি, হাতে হুইস্কির গ্লাস, সব শুনছিলেন। এবার বলে উঠলেন, ও কম্ম করবেন না সমরবাবু, এখানে থাকার ইচ্ছাটা মন থেকে মুছে ফেলুন। আপনি যাকে ভালোবাসা বলছেন সেটা আসলে ইনফ্যাচুয়েশন, বেশি দিন থাকে না, উবে যাবে। আপনি এখানে থাকলে কিছুদিন পরেই কি হবে জানেন? অন্য গায়কদের সঙ্গে কম্পিটিশন হবে, তারা আপনার পেছনে লাগবে। অন্য অনেকে যারা আপনার সামনে মিষ্টি ব্যবহার করবে, তারাই এবার পিছন ফিরলে বলবে, এই শালা মালাউন, একে তারা। তাকে থামিয়ে দিয়ে সুরাইয়া ভাবি বলেন, মোটেই এগুলো ঠিক না, মিজান ভাই বড় উল্টোপাল্টা কথা বলেন। পত্রিকার সম্পাদক মশাই বললেন, আমাদের মিজান সাহেব 1 নম্বরের সিনিক। মিজানুর রহমান বললেন, যা সত্যি আমি তাই বলেছি। ইতিহাস থেকেই এর শিক্ষা নিতে পারেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি, পশ্চিমবাংলার মানুষ অনেক সাহায্য করেছে। তখন এখানে কত উচ্ছ্বাস, গলা জড়াজড়ি। ইন্ডিয়ানরা আমাদের বন্ধু, বাঙালি বাঙালি ভাই ভাই। কিন্তু এসব কতদিন? ন্যাৎসি জার্মানদের হাত থেকে ফ্রান্সকে উদ্ধার করেছিল আমেরিকা। তার কয়েক মাস পরেই ফরাসিরা আমেরিকানদের দেখে ঘেন্নায় মুখ কুচকেছে না? আমাদের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ান আর্মির 18,000 সোলজার প্রাণ দিয়েছে। এই মাটিতেই গড় রয়েছে তাদের। দেখবেন একসময় সে কথা সবাই ভুলেই যাবে। হিস্ট্রি বইতে তাদের প্রাণ দেওয়ার উল্লেখও থাকবে না। এমনকি ইন্ডিয়া যে কিছু সাহায্য করেছিল সে কথাটাও উচ্চারণ করতে চাইবে না কেউ। এই রকমই হয়। 2-3 জন একসঙ্গে প্রতিবাদ করলেন। সমর মিত্র বললেন, আমারও মনে হয় আপনি একটু বেশি বেশি পেসিমিস্টিক কথা বলছেন। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে পলিটিক্যাল সম্পর্ক কি হবে জানি না, কিন্তু দুদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক। তার ভক্ত মেয়েটা তেজের সঙ্গে বলল, রাজনীতি বাদ দেন, বাংলা ভাগ হয়েছে, কিন্তু বাংলা সংস্কৃতির একটা মিলন সেতু আমরা আবার ফিরে পেয়েছি। পাকিস্তানিরা তার থেকে আমাদের বঞ্চিত করতে চেয়েছিল। সুরাইয়া ভাবি বললেন, সমরদা, আপনি বরং থেকেই যান আমাদের এখানে, আপনাকে আমরা ধরে রাখব। সবাইকে গান শেখাবেন। আমরাও যদি চান্স পাই কলকাতা একটা বাড়ি কেনার ইচ্ছা আছে। বছরের মধ্যে কয়েক মাস কলকাতায় গিয়ে থাকব। মিজানুর রহমান গেলাসে তখন হুইস্কি ঢেলে হাসতে লাগলো আপন মনে। এলগিন রোডের পাশের একটা রাস্তায় বহুকাল ধরে দেখা যায় একটা হানা বাড়ি। আশেপাশে পুরনো বাড়ি ভেঙে গড়ে উঠেছে নতুন রূপের প্রাসাদ। শুধু মাঝখানের ওই দোতলা ভাঙা বাড়িটা ঘিরে প্রচুর আগাছা জন্মে গেছে। জানলা দরজা সব অদৃশ্য। কলকাতার এই অঞ্চলে জমির দাম একেবারে সোনার মতো। বাড়িটার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে পেছন দিকটা দেখাই যায় না, এত গাছপালা। নিশ্চয়ই বড় বাগান ছিল। একসময় ওখানে ফুটফুটে শিশুরা হয়তো খেলা করত। লাল চটি পরা ফর্সা রমণীরা বিকেলে গোল ছাতার নিচে বসত চায়ের আসরে। বেলজিয়ামের টি সেট, কাঠ গ্লাসে রোয়াবজার শরবত। ব্যারিস্টার মনিরুজ্জামান
দেশ ভাগ হওয়ার কয়েক বছর পর পাড়ি দিলেন পাকিস্তানে, পূর্বে নয় পশ্চিমে। দলিলে কিছু গন্ডগোল ছিল, তাড়াহুড়োতে বাড়িটা বিক্রি হতে পারেনি। ভেবেছিলেন পরে একসময় এসে ব্যবস্থা করবেন, কিন্তু কিছুদিনের মধ্যেই পাকিস্তান ভারতে যাতায়াত সব বন্ধ হয়ে গেল। ব্যারিস্টারিতে ভালোই পসার জমেছিল ইসলামাবাদে। তিনি সেখানকার একটা ছোটোখাটো মন্ত্রীও হয়ে গেলেন। ৭১-এর গৃহযুদ্ধের সময় বাঙালি হিসাবে তিনি হলেন সরকারের চোখে সন্দেহভাজন। মুক্তিযোদ্ধারাও তাকে মনে করত বিশ্বাসঘাতক, একেবারে যাকে বলে না ঘাড়কা না ঘাটকা। বাংলাদেশে ফেরার উপায় নেই, আর ভারতেও নয়। পাকিস্তানেও টিকতে পারবেন না বেশি দিন। এর মধ্যে মুজাহিদদের সঙ্গে দাঙ্গার মধ্যে পড়ে গিয়ে পুলিশের গুলিতে নিহত হলো তার ছোট ছেলেটা। তারপরে তিনি সপরিবারে সাগর পাড়ি দিয়ে চলে গেলেন লন্ডন। তার দুটো মেয়ের বিয়ে হয়েছে পাকিস্তানিদের সঙ্গে, তারা কেউ বাংলা বলে না। বৃদ্ধ মনিরুজ্জামান হারিয়ে গেলেন বাঙালি জীবন থেকে। মনিরুজ্জামানের স্ত্রীর একটা ভাই অর্থাৎ শ্যালক হাবিবুল্লাহ, তার সেজ ছেলে কামাল। এদের বাড়ি অবশ্য চন্দননগরে। হাবিবুল্লাহ ছিলেন জজকোর্টের উকিল, কামাল চাকরি করে একটা বিজ্ঞাপন কোম্পানিতে। চন্দননগর থেকে যাতায়াতের খুব অসুবিধা। সদ্য বিয়ে করেছে মিনাকে, সেও পড়ায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সুতরাং ওদের একটা ফ্ল্যাট দরকার খুব কলকাতায়। তাহমিনার স্কুলটা সাদান এভিনিউতে, সুতরাং ফ্ল্যাটটা ওই কাছাকাছি ওখানে হলেই ভালো হয়। কামাল তার পারিবারিক সূত্রে জানা এলগিন রোডের কাছে ওই অনেকটা জমির ওপর পুরো বাড়িটা তাদেরই এক আত্মীয়। সে যদি ওই বাড়িটার দখল পেত, তাহলে প্রমোটারকে দিলে 11 তলা মাল্টি স্টোরেড হয়ে যেত। তার গোটা কত ফ্ল্যাট বিক্রি করলেই আর চাকরি বাকরি করতে হতো না। সারা জীবন পায়ের ওপর নাদি। সরকার এবারে অধিগ্রহণ করেনি, রিফিউজিরা এই পাড়া পর্যন্ত পৌঁছয়নি, সেই জন্য জবরদখলও হয়নি। এখানে সেখানে সব আগাছার চাষ হচ্ছে। কামালের কাছে দলিলপত্র কিছুই নেই। এ বাড়ির পাশ দিয়ে যেতে যেতে সে শুধু দীর্ঘশ্বাসই ফেলে। কামালকে তার বন্ধু শামসের বলেছিল পাক সার্কাসের দিকে বাড়ির খোঁজ কর, ওখানে মুসলমান পাড়ায় অন্য কোনো পাড়ায় বাড়ি পাবি না। কামাল অবশ্য বিশ্বাস করেনি। চন্দননগরে তো তারা হিন্দু পাড়ার মধ্যেই থাকে। কলকাতা আজও কসমোপলিটন শহর, সেখানে আবার পাড়া পাড়া আছে নাকি? কিন্তু সাদান এভিনিউ, বালিগঞ্জ, যোধপুর পার্কে একটার পর একটা জায়গায় তাকে ব্যর্থ হতে হলো। পুরো ভাড়া এমনকি ডিপোজিট দিতে রাজি থাকলেও কেন সে প্রত্যাখ্যাত হয় সে কারণটাই দুর্বোধ্য। শেষ পর্যন্ত আশার আলো পাওয়া গেল তহমিনের এক ছাত্রী বিশাখার কাছ থেকে। বিশাখা জানালো যে তাদের যোধপুর পার্কের বাড়ির একতলায় ভাড়াটেরা উঠে গেছে, বাবাকে সে বললেই রাজি হয়ে যাবে। তহমিন আর কামাল দুজনেই এক রবিবার সকালে গেল বাড়ি দেখতে। বেশ নিরিবিলি পরিচ্ছন্ন এলাকা, ফ্ল্যাটটাও বেশ আলো হাওয়া সমন্বিত। পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। ডিপোজিট লাগবে না, ভাড়াও যুক্তিসঙ্গত। বিশাখার বাবা রঙ্গনাথ বাজার করতে গেছেন। তিনি মৎস্য রসিক, গড়িয়াহাট লেক মার্কেটে ঘুরে ঘুরে বাছাই করা মাছ নিয়ে আসেন, তাই একটু দেরিও হয়। বিশাখা এর মধ্যে তহমিন আর কামালকে কেক, পেস্ট্রি এসব চা দিয়ে আপ্যায়ন করল। রঙ্গনাথ ফিরতেই বিশাখা বলল, বাবা এই আমার স্কুলের বেশ। কামাল উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আর আমি এই মিস্টার। পটে আরও চা আছে। রঙ্গনাথ চা খেলেন ওদের সঙ্গে, হাসি ঠাট্টা গল্প গুজবও করল খানিকক্ষণ। তারপর বিনীতভাবে বললেন, আপনাদের দিতে পারলে ভালোই হতো, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার তো চায়ের ব্যবসা, অফিসটা খিদিরপুরে, সেখানে আর জায়গা হচ্ছে না, স্টাফও বেড়ে গেছে, তাই এই ফ্ল্যাট আর আমি ভাড়া দেব না। আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এখানে সরিয়ে আনব। খুবই দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। বিশাখা ওদের দুজনকে পৌঁছে দিতে গেল ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত। ফিরে এসে দেখল রঙ্গনাথ তখনও দাঁড়িয়ে আছে কামালের নামের কার্ডটা হাতে নিয়ে। বিশাখা বলল, বাবা তুমি সত্যি এখানে অফিস করবে? কই আগে বলনি তো? রঙ্গনাথ বললেন, তা এখনও ঠিক নেই। তা বলে মুসলমানকে ভাড়া দেবো নাকি? ওদের বিশ্বাস নেই।
বিশাখা বলল, না বাবা, আমার মিসের কথাবার্তা শুনে কিছুই বোঝা যায় না, খুব ভালো ব্যবহার, এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। রঙ্গনাথ বললেন, ভালো তা হোক না ভালো, নিজেদের মধ্যেই থাক না, ফিরে চলে যাক না পাকিস্তানে, ওদের ঢাকায়, সেখানেও তো আরও ওরা ভালো থাকবে। বিশাখা বলল, বাবা, ঢাকা তো পাকিস্তানে নয়, এখন বাংলাদেশে, তুমি কি যে বলো না। রঙ্গনাথ কাঁধ ধাকে বলল, ওই একই হলো, এর মধ্যে তো আবার হাফ পাকিস্তান হয়ে গেছে শুনেছি। মাঝপথে অফিস ছুটি হয়ে গেল। দারুণ দুঃসংবাদ, সরকারের হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে হেনা, তাড়াতাড়ি বাড়ি ফিরছে। এর মধ্যে ট্রাম বাস বন্ধ হতে শুরু করেছে, প্রাইভেট গাড়িগুলো পালিয়ে যাচ্ছে দ্রুত। হেনা কোনো ক্রমে একটা বাস পেয়েছিল, একদল লোক হল্লা করে থামিয়ে দিল বাস মাঝপথে। এখান থেকে তার বাড়ি বেশি দূর নয়। হেনা প্রায় দৌড়তে লাগলো। একবার তার হাত থেকে পড়ে গেল ছাতাটা, সেটা তুলতে গিয়ে তার ভয় হলো পেছন থেকে কেউ যদি তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। বাড়িতে ঢুকে সদর দরজাটা চেপে বন্ধ করে কাজের লোক সৈফুলকে বলল, খবরদার আর দরজা খুলবি না, যেই আসুক। ওপরে এসে দেখলো তার স্বামী আলাম একটা গল্পের বই পড়ছে। কয়েকদিন ধরেই তার জ্বর, সে অফিসে অবশ্য যাচ্ছে না। হেনা হাঁপাতে হাঁপাতে বলল, তুমি রেডিও শোনোনি? নিশ্চিন্তে শুয়ে আছো, জানো কি হয়েছে? কি? ইন্দিরা গান্ধী মারা গেছে, মানে তাকে খুন করা হয়েছে। আলাম ধর্মর করে উঠে বসে বলবে, হ্যাঁ কি বলছো, কে মারলো, কোনো মুসলমান? ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। ওদিক থেকে একজন বলল, হেনা আপা, বাড়িতে ফিরে এসেছো? খবরদার আর বাইরে বেরিও না, জানো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জানি, কে মেরেছে বলতো? তাই এখানে ডিটেলসে জানায়নি, প্রথম খবর দিয়েছে বিবিসি। আমাদের রেডিও স্পষ্ট করে কিছু বলছে না, বিবিসি জানিয়েছে ওরই কোনো বডিগার্ড। ফোন রেখে দিয়ে হেনা আলামকে জিজ্ঞাসা করলো, ইন্দিরা গান্ধীর বডিগার্ডদের মধ্যে মুসলমান আছে? আলাম বলল, নিশ্চয়ই আছে, মুসলমান, শিখ, আরও কত জাতের লোক রেখেছে, কিন্তু কোনো একজন মুসলমান ইন্দিরা গান্ধীকে খুন করবে কেন? করতেই পারে, হতে পারে পাকিস্তানের এজেন্ট। ইন্ডিয়ার অনেক মুসলমানরাও খুব রাগ আছে ইন্দিরা গান্ধীর ওপর। কেন? উনি তো কমিউনাল নন, বাংলাদেশ যুদ্ধের সময় তিনি কত সাহায্য করেছেন। আরে সেই জন্যই তো উনি যে পাকিস্তানকে দুটুকরো করে দিলেন, তা বেশিরভাগ মুসলমানই পছন্দ করেনি, বিশেষত নর্থ ইন্ডিয়ার মুসলমানরা। এমনকি আমাদের মধ্যেও করিম চাচা সর্বক্ষণ বলে না, এটা হিন্দু ডিপ্লোম্যাসি। খুনি যদি মুসলমান হয়, তাহলে উন্মত্ত জনতা মুসলিম খুন করতে শুরু করবে, যাকে যেখানে পাবে তারপরেই শুরু হয়ে যাবে দাঙ্গা। আমার তো ইন্দিরা গান্ধীকে খুব পছন্দ ছিল, পাকিস্তান ভেঙেছেন, বেশ করেছেন। পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানে অকথ্য অত্যাচার চালাচ্ছিল, তাই নয় কি? শেখ মুজিবকে কিছুতেই প্রধানমন্ত্রী করলো না। তাছাড়া ওখানকার বাঙালিরাই তো আগে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। তুমি পছন্দ করলে তো হবে না। এর আগেকার ইলেকশনে ইন্দিরা গান্ধী হেরে গেলেন কেন? পুরো মুসলিম ভোট তার বিরুদ্ধে গেছে। সেই জন্য যদি কোনো পাগল ধর্মান্ধ মুসলমান হঠাৎ গুলি চালিয়ে দেয়, আবার দাঙ্গা হবে। রাস্তায় কারা যেন বিকট চিৎকার করে ছুটে যাচ্ছে, ভয়ে কেঁপে কেঁপে উঠছে হেনা। আলম বিমর্ষ মুখে বসে আছে রেডিওটা খুলে। বিকেলের দিকে জানা গেল ইন্দিরা গান্ধীর আততায়ী মুসলমান নয়, শিখ। তিনি শিখ উগ্রপন্থীদের ধরবার জন্য স্বর্ণ মন্দিরে সৈন্য ঢুকিয়েছিলেন। তার দেহরক্ষীদের মধ্যে থেকেই একজন শিখ গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। সারা ভারতে শুরু হয়ে গেছে শিখ নিধন যজ্ঞ। দিল্লিতে শিখদের বাড়িঘর জ্বলছে। কলকাতায় এ ব্যাপারে অবশ্য বেশি দূর ছড়াতে পারল না, পুলিশ থামিয়ে দিল দৃঢ় হাতে। কিন্তু শিলিগুড়িতে প্রধান হিন্দুরা জ্বালিয়ে দিয়েছে পেট্রোল পাম্প। সেই আগুনে ঠেলে দিয়েছে ওই পাম্পের মালিক বৃদ্ধ সর্দারজিকেও। মুসলমান নয়, শিখ এ সংবাদ পাকাপাকি জানার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও মুখখানা যেন কালো করে রইল হেনা। এতক্ষণ ইন্দিরা গান্ধীর মৃত্যুর জন্য দুঃখবোধ করার বদলে সে নিজেদের নিরাপত্তার কথাই শুধু ভাবছিল। কোথাও কোনো গণ্ডগোল হলে, মারামারি বাঁধলে, পুলিশ গুলি চালালে কেন যেন মনে হয় এই বুঝি দাঙ্গা বেঁধে গেল, এই বুঝি আততায়ীরা তেড়ে আসবে তার দিকে।
শুধু মুসলমান বলেই এই নিরাপত্তাহীনতা, এই সবসময় যেন একটা চাপা আতঙ্ক। কেন কেন? এই নাকি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র? কলেজে ভর্তির ফর্ম জমা দিতে গেছে রাবেয়া। কেরানিবাবুটা সেটা উল্টে পাল্টে দেখে বললেন, রিলিজিয়ানের জায়গায় কিছু লেখনি কেন? রাবেয়া বলল, আমার ধর্মটা আমার ব্যক্তিগত, তা সবাইকে জানাতে হবে কেন? কেরানিবাবু বললেন, অত পাখামি করতে হবে না, লেখো। রাবেয়া লিখল না। সেজন্য শেষ পর্যন্ত তাকে যেতে হলো প্রিন্সিপালের ঘরে। প্রিন্সিপাল সব শুনে ঈষৎ বিদ্রুপ করে বললেন, ধর্মের কথা লিখতে চাও না? তাহলে লিখে দাও নাস্তিক। রাবেয়া বলল, আমি তো নাস্তিক নই, আমার একটা নিজস্ব ধর্ম বিশ্বাস আছে, কিন্তু সেটা ফর্মে লিখতে আমি বাধ্য হব কেন? এটাই নিয়ম। আরেক জায়গায় তুমি লিখেছ ম্যারিড, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম জানানোটাও কি বাধ্যতামূলক? যাই হোক, বলছি আমার স্বামীর নাম সত্যেন বসু চৌধুরী। তাহলে তোমার পদবি পাল্টালাও না কেন? তোমার স্বামী হিন্দু? তিনি হিন্দু কিনা আমি জানি না, তিনিই বলতে পারবেন। বিয়ে করলে মেয়েদের পদবি পাল্টাতে হবে এমন কি কোনো আইন আছে? দেখো, তুমি অযথা আমার সময় নষ্ট করছো। ফর্ম ঠিক করে নিয়ে এসো, না হলে ভর্তি হওয়ার কোনো প্রশ্ন নেই। স্যার, আমি ভর্তি হবই। গায়ের জোর? তোমাকে কি দারোয়ান ডেকে বার করে দিতে হবে? তা দিতে পারেন, আমি আবার কোর্টের আদেশ নিয়ে কলেজে ঢুকবো, দরকার হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। সত্যেন বসু চৌধুরী বিয়ের পর নিজেদের পারিবারিক বাড়ি ছেড়ে মধ্যমগ্রামে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সরকারি ফ্ল্যাট। জাত ধর্মের কোনো প্রশ্ন ওঠে না। রেশন কার্ডটা পাল্টাতে হবে। তার ইন্সপেক্টর বাবু বাড়িতে এসে বললেন, আপনারা স্বামী স্ত্রী, আপনি মুসলমান মেয়ে বিয়ে করেছেন, দ্যাটস অল রাইট, কিন্তু স্বামী আর স্ত্রীর তো এক পদবি হতে হবে। ও তাই নাকি? আমরা যদি না চাই? সেটা তো চলবে না, এটাই নিয়ম। কোথাকার নিয়ম? ব্রিটিশরা এই নিয়ম চালু করেছিল, এখনও সেটা মানতে হবে। জানেন কি, মুসলমানদের কোনো পদবি হয় না, পুরোটাই শুধু নাম। আপনার দিদিমার নাম কি ছিল মনে আছে? আমার দিদিমার নাম? তা দিয়ে আপনার মানে সে কোশ্চেন আসছে কি করে? আমি বলতে চাইছি, আপনারা দিদিমার নিশ্চয়ই কোনো পদবি ছিল না। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম কি ছিল জানেন? মৃণালিনী দেবী। কোথাও দেখেছেন মৃণালিনী ঠাকুর লেখা আছে? সব হিন্দু মহিলারাই আগে ছিল দেবী কিংবা দাসী, তার বদলে শুধু নামটাই ভালো নয়। বিকেলে সত্যেন আবার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোলো, যাবে একটা বন্ধুর বাড়িতে। মাঝপথে বৃষ্টি নামল, কাছাকাছি আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই। ওরা গিয়ে দাঁড়ালো একটা গাছতলায়। গাছতলাতে দাঁড়ালো, বৃষ্টিতে ভিজতে হয়। ওরা ভিজছে আর হাসছে। রাবেয়ার হাসি থামতেই চায় না। মাঝে মাঝে ওপরের দিকে তাকিয়ে গাছের ফাঁক দিয়ে দেখতে চাইছে আকাশ। সবসময় আকাশের কথা মনে থাকে না, আকাশের দিকে তাকানোই হয় না। শুধু এই রকম সময় মনে হয় আমরা সবাই এক আকাশের নিচে মানুষ।